হ্যাঁ, ওকে। কি 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 ছিল যেন, প্রথম অ্যাসাইনমেন্টটা কি ছিল যেন, ভুলে গেছি। গোল্ডিশ সিরিজ। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন সিরিজটা কি বল। এটা হচ্ছে একটা সিরিজ যেটা মিনারেলের স্টেবিলিটি দেখায় আর কি। হুম মানে কোন মিনারেল, যে মিনারেল হচ্ছে বোয়েন সিরিজের একদম লাস্টে ফর্ম হয়েছে সেটা হচ্ছে আর্থ সারফেসে সব থেকে বেশি স্টেবল থাকবে, হুম আর যেগুলো উপরের দিকে হয়েছে সেগুলো হচ্ছে আর্থ সারফেসে স্টেবল থাকবে না। হুম মানে হচ্ছে বার্নস রিয়াকশন সিরিজে উল্টো সিরিজ যেটা, সেটাই হচ্ছে গোল্ডেন সিরিজ। ওকে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নীলাদ্রি দেখে নিই সেটা একবার, গোল্ডেন সিরিজটা। আর 2 নম্বর হচ্ছে ডেনসিটি, ভিপিভিএস আর গ্র্যাভিটি ভ্যালু। ওকে, হ্যাঁ, ডেনসিটি গুলো বল। মানে কোনো গ্রাফ ট্রাফ কিছু পেয়েছিস? না, আঁকা তো পাইনি। আচ্ছা। ডেন্সিটি গুলো লিখেছি। হুম হুম। ক্রাস্টেড 2.2, আপার ম্যান্টেল হচ্ছে 3.4 to 4.4। ক্রাস্টে কত? 2.2। ক্রাস্টে ওটা 2.7 ধরিস। ওটা ওশেনিক আর কন্টিনেন্টাল নিয়ে ওটা টোটাল ক্রাস্টে 2.7। Upper mantle 3.4 to 4.4, lower mantle 4.4 to 5.6, outer core 9.9 to 12.2, আর inner core হচ্ছে 12.8 to 13.6। হুম হুম, ঠিকঠাক। আমি একটা গ্রাফও পাঠিয়ে দিচ্ছি, এটা আছে। আর কি বলে, ভিপিভিএস? ভিপি হচ্ছে ক্রাস্টে 6, ভিএস 3.5, ম্যান্টেলে 13, ভিপি 13, ভিএস 7.6, আর কোরে হচ্ছে ভিপি 11, ভিএস 6.4। হুম, ঠিক আছে। আর ভিপিভিএস গ্র্যাভিটি? গ্র্যাভিটি সারফেসে 9.8 মিটার পার সেকেন্ড, আর ইনার কোরে পেয়েছি 4.3 মিটার পার সেকেন্ড, মাসের গুলো পাইনি। ওকে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। পাঠালাম হোয়াটসঅ্যাপ। এই গ্রাফটা তো যেন খুব ভালোভাবে মনে থাকে। ওকে, আর কিছু ছিল, একটা আচ্ছা, ডিসকন্টিনিউটি গুলো। ডিসকন্টিনিউ তো 5টা: কনরাড, মোহরভিসিক, বিপিটি, গুটেনবার্গ আর লেম্যান। হুম, ঠিক আছে। আর এগুলোর ডেপ্থ গুলো মনে রেখে দিতে খালি হবে। স্নেহা, অ্যাসাইনমেন্ট গুলো করেছিলি? কি বলছি দাদা? অ্যাসাইনমেন্ট গুলো করেছিলি? না, আমার কালকেই পরীক্ষা শেষ হলো। আচ্ছা, ঠিক আছে, দেখে নিস অ্যাসাইনমেন্ট গুলো। আগের দিন। আমি আজ কাম করতে, আমি করে তাহলে কি গ্রুপে মানে মানে গ্রুপে বা তোমাকে বলবো যে কোথায় অসুবিধা হচ্ছে না হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে বা আমাকে যে কোনো এক জায়গায় বললেই হবে। হ্যাঁ, মানে কারণ আমার কালকেই মানে কাল পরশু দুদিন পরীক্ষা ছিল তো। হুম, তো ঠিক আছে। তারপরে মানে পরীক্ষার পড়া করতে হুম, করতে আর আগের দিনই প্যালিও কারেন্ট ইন্ডিকেটর পর্যন্ত হয়েছিল না? মানে ওই দাঁড়াবো। ইমব্রিগেশনটা আর লাস্টের রোজ ডায়াগ্রামটা পড়িয়েছিলাম না? হ্যাঁ। ওকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আজকে কি নতুন কিছু পড়ালে এতক্ষণ? না, আমি অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলছিলাম, আর কিছু করাইনি। আর আগের দিন ওই একটা জিনিস বলবো বলে বলা হয়নি, তো সেটা আমি এখন বলছি।
পাওয়ার পয়েন্টটা হ্যাং করে গেল। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ দাদা। তো আগের দিন যেটা বলছিলাম যে সেডিমেন্ট কি বলে এ ট্রান্সভার্স বি ইমব্রিকেট আর এ প্যারালাল এ ইমব্রিকেট থেকেও আমরা, আচ্ছা রেকর্ডিংটা শুরু করে দিন। এই দুটো থেকেও আমরা সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো আর ফ্লুইড ফ্লোকে আমরা বলতে পারি যে যে ধরনের, মানে মনে কর এ ট্রান্সভার্স এ ইন্ডিকেট পেলাম বা এ প্যারালাল এ ইন্ডিকেট পেলাম, তো সেটা কোন ধরনের ফ্লোর প্রোডাক্ট সেটা আমরা বলতে পারি। তো প্রথমে হচ্ছে যে হ্যাঁ, তো প্রথমে হচ্ছে যে কোনো মনে কর কোনো একটা জল আছে, মানে নর্মাল আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা থাকে সেখানে একটা জল আছে। তো সেই জলের মধ্যে দিয়ে, সেই জলের মধ্যে কোনো পেবেল বা কোনো ওই রকম কোনো কোনো কংগ্লোমারের জিনিস, এইসব জিনিসপত্রকে সে বহন করতে পারবে না, কারণ তার অত ডেনসিটি নেই। তো যখনই সেই পেবেল বা কংগ্লোমারের কোনো একটা ওই নর্মাল ড্রিঙ্কিং ওয়াটারের মতো, মানে রিভারের জলে এরকম চলে আসবে, সে টুক করে নিচে আমার যে বটম যে সারফেস সেখানে পড়ে যাবে। এরপরে বটম সারফেসে যখন পড়ে যাবে, তো মনে কর এইটা যদি আমার রিভারের ফ্লো ডিরেকশন হয়, তাহলে বটম সারফেসে যখন পড়বে তখন সে তাহলে কিভাবে যাবে, যে এ অ্যাক্সিস দিয়ে রোটেট করবে না সে বি অ্যাক্সিস দিয়ে রোটেট করবে? হুম, কোনো একটা প্রোলেটস ফেডারেটের মধ্যেই তো দেখতে হয় আমার ইয়েগুলো, পেবেল বা কংগ্লোমারেট গুলো। সেগুলো যখন রিভার বেডে পড়লো, তো সেই রিভার বেডে যখন পড়লো তখন তারা কিরকম ভাবে যাবে? তো যদি আমার এটা যদি আমার রিভার বেড হয়, তো তারা এরকম ভাবে যাবে না এরকম ভাবে যাবে? কোনটা ভাবে যাবে? হুম, পরেরটা। এরকম ভাবে। দাদা কোশ্চেনটা আরেকবার বলো না। কোশ্চেনটা হচ্ছে কোনো একটা পেবেল তোর অবলেট স্ফেরয়েড বা প্রোলেট স্ফেরয়েডের মতো দেখতে, মানে যেটা এ অ্যাক্সিস লম্বা গ্রেটার দেন বি অ্যাক্সিস। তো সেখানে তখন পেবেলটা কোনো একটা স্ট্রিম বেড বা রিভার বেডের মধ্যে, বেডের উপরে পড়লো। তারপর সে যখন ফার্দার যখন ট্রান্সপোর্ট হচ্ছে,
সে কিভাবে ট্রান্সপোর্ট করবে, এ অ্যাক্সিস দিয়ে রোটেট করতে করতে যাবে না বি অ্যাক্সিস রোটেট করতে করতে যাবে। এইটা যদি হয় তাহলে এ অ্যাক্সিস, এইটাকে রোটেট করতে এটা করতে যদি হয় যাবে। তাহলে এ অ্যাক্সিস রোটেট করবে, এ অ্যাক্সিসটা এরকম ভাবে ঘুরবে। আর এটা যদি হয় তাহলে বি অ্যাক্সিসটা এরকম ভাবে ঘুরছে। না, এই অ্যাক্সিসটাই রোটেট করবে না। হ্যাঁ, তো এ অ্যাক্সিসটা রোটেট করবে, কারণ হচ্ছে যেটা দিয়ে সব থেকে ইজিয়েস্ট হবে আর যেটা দিয়ে সব থেকে কম শিয়ার স্ট্রেস তাকে সাফার করতে হবে বা তাকে ফেস করতে হবে, সেই দিকটা দিয়ে সে কিন্তু যাবে। যদি আমাকে বি বি মানে বি অ্যাক্সিসে যদি রোল করতে হয় তাহলে এ হচ্ছে এত বড় অ্যাক্সিসটা, তাহলে এ হচ্ছে এত বড় অ্যাক্সিস, তাহলে একে মুভ করতে গেলে এখানে এ আছে, তাহলে এই এ অ্যাক্সিসটাকে এরকম ভাবে তুলতে হবে, দিয়ে আবার এ অ্যাক্সিস এরকম ভাবে পড়লো, মানে এরকম ভাবে মুভ করতে হবে, যেটা কিন্তু বেশি এনার্জি লাগবে, তো সেজন্য কম এনার্জি যেখানে লাগবে সেরকম ভাবে মুভ হবে। তাহলে এ অ্যাক্সিসটা রোল করতে করতে মুভ করবে। এটা সরি বোঝা গেল? হ্যাঁ। ওকে, তাহলে এ অ্যাক্সিস যখন রোল করতে করতে মুভ করছে তার মানে ফ্লুইড গ্র্যাভিটি ফ্লো যেটা হয়, ফ্লুইড গ্র্যাভিটি ফ্লো, সরি ফ্লুইড ফ্লো, ফ্লুইড গ্র্যাভিটি ফ্লো, ফ্লুইড ফ্লো যেটা হয় সেটাতে পেবেলটা যখন সেই ফ্লুইডের মধ্যে এলো, ফ্লুইডটা তাকে সাসপেন্ডেড অবস্থায় নিয়ে যেতে পারছে না, তৎক্ষণাৎ সে নিচে পড়ে গেল, বেডে পড়ে গেল। এবার বেডে যখন সে ঘুরতে ঘুরতে যাচ্ছে তখন এ অ্যাক্সিসটা ফ্লো ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে। ওকে, তাহলে এ অ্যাক্সিস যদি ফ্লো ডিরেকশনে পারপেন্ডিকুলার হয় তাহলে বি অ্যাক্সিসকে ইমব্রিকেট হতে হবে, মানে এ ট্রান্সভার্স বি ইমব্রিকেট হচ্ছে ফ্লুইড ফ্লোর প্রোডাক্ট। এটা ক্লিয়ার সবার কাছে? হুম, ফ্লুইড ফ্লোর ডেনসিটি কম, তার মানে ফ্লুইড ফ্লোতে যে পেবেল বা কোবলটা থাকছে ওয়াটার বডির মধ্যে, সে যখন ওয়াটার বডির মধ্যে আসছে সে কিন্তু সাসপেন্ডেড অবস্থায় থাকতে পারছে না, সে তৎক্ষণাৎ বেডে, রিভারের যে বেড আছে সেই বেডের মধ্যে সে কিন্তু পড়ে যাচ্ছে। বেড থেকে যে তখন যে ফার্দার যখন মুভমেন্ট হবে তখন কিন্তু ফ্লো ডিরেকশনের সঙ্গে এ অ্যাক্সিস পারপেন্ডিকুলার অবস্থায় মুভমেন্টটা হবে। ওকে, তাহলে সেই যে মুভমেন্টটা হবে সেক্ষেত্রে কিন্তু এ আমার ট্রান্সভার্স হচ্ছে আর বি হচ্ছে ইমব্রিকেট। ওকে, এটা আগের দিনে ক্লাসে নীলাদ্রি আর মুকুল ছিলিস না, তোরা ক্লাসের রেকর্ডিংটা একবার দেখে নিস, তো নাহলে এটা বুঝতে অসুবিধা হবে। এই তোরা দুজন ছিলিস, তোরা দুজন বুঝতে পারলি? ওই লাস্টের দিকটা যেটা বললে, এর আগের গুলো তো তোমার ওই ফ্লোটা এদিকে যাচ্ছিল, তাই এ ট্রান্সভার্স বি ইমব্রিকেট হয়েছে। এইটার মানে এইটার কথাই কি বলছো? হুম হুম হুম, আমি বলছি হ্যাঁ, যে তো আগের দিন তো উপরে। দেখালাম যে এ ট্রান্সভার্স বি ইমব্রিকেট কিভাবে হয় বা এ প্যারালাল এ ইমব্রিকেট কিভাবে হয়। আজকে হ্যাঁ, টপিকটা হ্যাঁ। হচ্ছে এ ট্রান্সভার্স বি ইমব্রিকেট, যেটা প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা কোন ফ্লোর প্রোডাক্ট, ফ্লুইড ফ্লোর আর সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো। ও আচ্ছা। এবার কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে, আসছি। তাহলে এটা ফ্লুইড ফ্লো এর হ্যাঁ, এটা প্রোডাক্ট ফ্লুইড তো। ফ্লোর প্রোডাক্ট, হ্যাঁ। আসছি, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এরপরে হচ্ছে যেটা সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো। ওকে, সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোতে যে সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোর ডেনসিটি ভিসকোসিটি এতটাই বেশি থাকে, সে কিন্তু একটা পার্টিকেলকে মানে একটা কোবল বা পেবেল বা কংগ্লোমারের একটা পার্টিকেলকে সে কিন্তু নিজের বডির মধ্যে নিয়ে ট্রান্সপোর্ট করতে পারে। সে কিন্তু নিজের বডির মধ্যেই মানে পুরো যে সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোর যে পুরো কলমটার মধ্যেই সে কিন্তু ওই কংগ্লোমারেটটাকে নিয়ে ফার্দার মুভ করতে পারে। সে কিন্তু যে বেড আছে নিচের যে লোয়ার যে বেডটা আছে সেই বেডে কিন্তু তাকে পড়তে হয় না, কারণ তার ডেন্সিটি এতটাই বেশি। তো সেক্ষেত্রে যখন কোনো একটা ফ্লুইড ফ্লোর কি বলে সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো হায়ার ডেন্সিটি হায়ার ভিসকোসিটি একটা মিডিয়ামের মধ্য দিয়ে কোনো একটা পার্টিকেল যাচ্ছে, সে কিন্তু তখন ফ্লো ডিরেকশনের সঙ্গে প্যারালাল হয়েই যায়, এই অ্যাক্সিসটা প্যারালাল হয়ে যায়। ওকে, এই অ্যাক্সিসটা প্যারালাল হয়ে যায়। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যদি আমার এর ডেন্সিটি ভিসকোসিটি বেশি, তো সেক্ষেত্রে যখন
এইরকম ভাবে সে যদি মুভ করতে চায়, সেক্ষেত্রে তাকে কিন্তু বেশি শিয়ার স্ট্রেস এই দিকেও এবং এই দিকেও তাকে কিন্তু বেশি শিয়ার স্ট্রেস ফেস করতে হচ্ছে। তো সে যে কোনো মুভমেন্টই সে কিন্তু সবসময় লেস শিয়ার স্ট্রেস ফেস করতে যেই ডিরেকশনে হবে, সে কিন্তু সেরকমের ডিরেকশন নিয়ে নেবে। সেটা নেচারের সমস্ত কিছুর জন্যই এটা কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে যেদিকে আমার সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোতে যেদিকে আমার ফ্লো হচ্ছে, ফ্লো ডিরেকশনের সঙ্গে এ অ্যাক্সিস কিন্তু আমার প্যারালাল থাকছে। ওকে, এটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে বাকি জায়গা একটু ক্লিয়ার না হলে কিন্তু বলবি সব সময়। তাহলে এ অ্যাক্সিস প্যারালাল থাকলো, এ অ্যাক্সিস প্যারালাল থাকলো, এরপরে এখানে হচ্ছে এরপর যখন এই ডিপোজিট করবি, যতক্ষণ না বেডের মধ্যে আসে ততক্ষণ তো তার ডিপোজিট হওয়ারও কোনো গল্প নেই, ততক্ষণ তার কোনো ইমপ্লিকেশন হওয়ারও কোনো গল্প নেই। তো এর ডেন্সিটিটা এতটাই বেশি থাকে, যখন সে বেডে আসছে, বেডের মধ্যে যখন পড়ছে, তখনও সে কিন্তু বি অ্যাক্সিস প্যারালাল হচ্ছে না। ওকে, এইরকম গল্প সেখানে কিন্তু কখনোই হচ্ছে না যে এ অ্যাক্সিসটা আমার ট্রান্সফার হয়ে গেল, বি অ্যাক্সিসটা আমার প্যারালাল হয়ে গেল। তো ফ্লোর মধ্যে যখন আছে তখনও আমার এ অ্যাক্সিস ফ্লো ডিরেকশনের সঙ্গে প্যারালাল, যখন বেডে এসে পড়লো তখনও আমার এ অ্যাক্সিস প্যারালাল, কারণ ডেন্সিটি ভিসকোসিটি এতটাই বেশি তাকে ঘুরতেই দেয় না। ওকে, তাহলে এইখানে এরকম ভাবে যে মুভমেন্টটা হবে, এখানে কিন্তু মুভমেন্টটা এরকম ভাবেই হবে, এরকম ভাবে উঠলো আবার পড়লো এরকম ভাবে। তো সেক্ষেত্রে যে ইমপ্লিকেশন যেটা হবে সেটা কিন্তু এইরকম জায়গাতে ইমপ্লিকেশনটা হবে, যেখানে কিন্তু এ অ্যাক্সিস ইমপ্লিকেট হবে আর এ অ্যাক্সিস প্যারালাল। ওকে, তোমার কাছে ক্লিয়ার এটা? হুম, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এরপরে যেটা শুরু করব সেটা হচ্ছে প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার। আজকে যে জিনিসটা এখন পড়ালাম সেটা একবার ভেবে নে যে কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, একটা অঙ্ক করি আমি। অঙ্কটা লেখ। দ্য ফলোইং প্যালিওকারেন্ট ডিরেকশন The following paleocurrent directions were determined from asymmetrical ripple marks on a sandstone outcrop. The following paleocurrent directions were determined from asymmetrical ripple marks on a sandstone outcrop. ওকে, এরপরে প্যালিওকারেন্ট ডিরেকশন গুলো বলবো। প্রথমটা হচ্ছে নর্থ 10 ডিগ্রি, এন 10 ডিগ্রি, এরকম ভাবে সবকটা লিখবি, এন 10 ডিগ্রি। তারপরে হচ্ছে নর্থ 355 ডিগ্রি, নর্থ 15 ডিগ্রি, নর্থ 345 ডিগ্রি, নর্থ 5 ডিগ্রি, নর্থ 2 ডিগ্রি, নর্থ 350 ডিগ্রি, নর্থ 358 ডিগ্রি, নর্থ
340 degree, not 20 degree. Then find the mean paleocurrent direction. তাহলে ডিরেকশন দিকে আরেকবার দাও না। North 10 degree, north 355, north 15, north 345, north 5, north 2, north 350, north 358, north 340, north 20. বলে বলিস। ওকে, কিভাবে করলি বল? দাদা ওটা নর্থের যারা রাইটে আছে তো তাদেরকে প্লাস হিসেবে কাউন্ট করলাম, হ্যাঁ হ্যাঁ। তো যারা লেফটে আছে তাদেরকে মাইনাস হিসেবে কাউন্ট করলাম, হুম তো হুম টোটাল ক্যালকুলেট করে 0 ডিগ্রি দাঁড়ালো। গুড। আর স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। ওকে। ওকে, তো এই জিনিসটা কিভাবে হয় জিনিসটা সেটা হচ্ছে, ঠিকই বলেছে নীলাদ্রি, যে যে মানে নর্থের রেসপেক্টে যেগুলো রাইটে আছে সেগুলোকে প্লাস ধরো, নর্থের রেসপেক্টে যেগুলো মানে লেফটে আছে সেগুলোকে নেগেটিভ ধরো। তো তাহলে নর্থ 10 ডিগ্রি। আচ্ছা, এই নর্থ 355 ডিগ্রি মানে কি? নর্থ থেকে -5 ডিগ্রি। হ্যাঁ, নর্থ থেকে -5 ডিগ্রি বা নর্থ থেকে ধরলে 355 পর্যন্ত, হ্যাঁ। এই পুরো অ্যাঙ্গেলটা 355। আবার তেমন হচ্ছে সাউথ 20 ডিগ্রি মানে কি? সাউথ 20 ডিগ্রি ওয়েস্ট। সাউথ থেকে 20 ডিগ্রি ওয়েস্ট। হ্যাঁ, সাউথ থেকে 20 ডিগ্রি ওয়েস্ট, মানে এটার অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত হবে? 0, 90, 180, 200। 200 ডিগ্রি। হুম। ওকে, তো এই ধরনের জিনিসগুলো যেন মনে থাকে। তো তাহলে কি কি যেন ডিরেকশনগুলো ছিল? 10 ডিগ্রি, তারপর একটা হবে -5 ডিগ্রি, তারপর একটা +15, -15, তারপর +5, +2, -10, -2, -20, +20। ওকে, তো সবগুলি কেটে যাচ্ছে, তো অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি, 0 বা
360 ডিগ্রি। ওকে, তো যেরকম যা অপশন থাকবে এখানে অপশন ছিল চারটে, যে নট 360, নট 180, নট 10 আর নট 340। তো এক্ষেত্রে এই অ্যান্সার। সবার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ। ওকে, মুকুল ক্লিয়ার? হ্যাঁ ওকে, এরপরে শুরু হবে সেডিমেন্টারি স্ট্রাকচারস। ওকে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই সেডিমেন্টারি স্ট্রাকচারগুলো কীভাবে ফর্ম করে, সেটা হচ্ছে সোর্স থেকে আমার সেডিমেন্টে ইরোড হয়ে ট্রান্সপোর্ট হয়ে কোনো একটা ডিপোজিশনাল বেসিন বা কোনো একটা ডিপ্রেস রিজিয়নে গিয়ে পড়ছে। এই হচ্ছে সেডিমেন্টোলজি টোটাল যে পার্টটা, ইরোড হবে, ট্রান্সপোর্ট হবে, ডিপোজিট হবে। তো এই যে ট্রান্সপোর্ট যখন হচ্ছে, তখন যে বেডটা আছে, যে সাবস্ট্রাটার উপর দিয়ে আমার ফ্লোটা হচ্ছে, ট্রান্সপোর্টটা হচ্ছে, সেখানে কিছু বেড ফর্মস তৈরি হবে। তো সেই বেড ফর্মসগুলো যখন ট্রান্সপোর্ট হচ্ছে, সেই সময় যে বেড ফর্মসগুলো তৈরি হচ্ছে সেগুলি হচ্ছে আমাদের সেডিমেন্টারি প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে পড়ছে। ওকে, আবার সেই বেড ফর্মগুলোই যখন তৈরি হয়ে যাওয়ার পর ফার্দার যখন ডিফর্মড হবে বা ডিপোজিশন হয়ে যাওয়ার পর যখন ডিফর্ম হবে, তখন সেগুলোকে বলা হয় সেকেন্ডারি স্ট্রাকচার। তো প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে যেগুলো যখন ফ্লো করছে, যখন আমার ট্রান্সপোর্ট হচ্ছে, সেই সময় যে জিনিসগুলো তৈরি করছে সেগুলো যে প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার। তো প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার দেখেই আমি আমি বলতে পারবো যে সেইখানকার ফ্লুভিয়াল হাইড্রোলিক কন্ডিশন কী ছিল, এনার্জি কী ছিল, কারণ সেই স্ট্রাকচারগুলো দিয়েই কিন্তু তারা ডিপোজিটটা হচ্ছে। তো সেই জন্য যে ফ্লো থেকে যেরকমভাবে সেই ফ্লোর এনার্জি, তার উপরে ডিপেন্ড করি সেই বেড ফর্মগুলোর শেপ চেঞ্জ হবে, সেই ডিপোজিশনাল ফর্মগুলোর শেপ চেঞ্জ হবে। তো সেই জন্য সেই প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচারকে স্টাডি করে আমরা ডিপোজিশনাল হিস্ট্রি, মানে প্যালিও ডিপোজিশনাল হিস্ট্রিকে আমরা বলতে পারি। ওকে, এই যে এই ছবিটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে চাঁদিপুরের। এই ছবিটা হচ্ছে চাঁদিপুরে, কেউ যদি ফিল্ডে গিয়ে থাকি তাহলে বুঝতে পারবি এটা হচ্ছে চাঁদিপুরে। তো এই যে 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 সবুজ সবুজ জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে টাইডাল ফ্ল্যাট। হচ্ছে এই জায়গাটা হচ্ছে টাইডাল ফ্ল্যাট, এটা আমার টাইডাল ফ্ল্যাট। মানে যখন টাইড আসে এই জায়গাটা কিন্তু পুরো জল দিয়ে পুরো ভর্তি থাকে এই জায়গাটা। তো যখন আমার টাইড যখন বেড়ে যায় তখন এরকম এক্সপোজ অবস্থাতে থাকে এই যে জায়গাটা। কারণ এই দুটো ছবিকে পাশাপাশি দিয়েছে, কারণ এই জায়গাটা হচ্ছে জল তখন কিন্তু বেরুচ্ছে, তখন কিন্তু হালকা হালকা রিপিলগুলো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু জল আস্তে আস্তে বেরোচ্ছে। এই পজিশনটা হচ্ছে জল সম্পূর্ণরূপে বেরিয়ে গেছে, মানে ভাটা হয়ে জল সম্পূর্ণরূপে নেমে চলে গেছে। ওকে, তো এইখানে যে সবুজ সবুজ জিনিসগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ওই শ্যাওলা জাতীয় জিনিস, অ্যালগি জাতীয় জিনিসপত্র, যেগুলো ওই আহ, যে রিপিলগুলো ফর্ম করেছে সেই রিপিলগুলোর উপরে একটা ম্যাটের আকারে পড়ে আছে। ওকে, এগুলি হয়েছে সেজন্য কালারের চেঞ্জটা দেখা যাচ্ছে। তো এখানে এই চাঁদিপুরে টাইডাল ফ্ল্যাটে কিন্তু বিভিন্ন ধরনের রিপিল পাওয়া যায়, লুনেট, লিঙ্গুয়েট থেকে শুরু করে সুপার ইম্পোজ রিপিল থেকে শুরু করে প্রচুর প্রচুর ধরনের রিপিল পাওয়া যায়। এমনি নর্মাল যে ওয়েব রিপিল বা নর্মাল কম্বিনেশন অফ ওয়েব অ্যান্ড কারেন্ট রিপিল অথবা ফ্ল্যাট ক্রেস্টেড রিপিল, সব ধরনের রিপিলই কিন্তু এই টাইডাল ফ্ল্যাটটাতে পাওয়া যায়। ওকে, তো এরপরে হচ্ছে সেডিমেন্টারি স্ট্রাকচারের যে ডিভিশনগুলো, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রাইমারি ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা বললাম, যেটা যেটা ডিপোজিশনের সময় তৈরি হয়। তারপরে হচ্ছে পেনি কন্টেম্পোরানিয়াস স্ট্রাকচার, তারপরে হচ্ছে বায়োজেনিক স্ট্রাকচার, ডিফরমেশনাল স্ট্রাকচার, আর হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। ওকে, এখানে পেনি কন্টেম্পোরানিয়াস আর সফট সেডিমেন্ট ডিফরমেশন স্ট্রাকচার, যেটাকে বলা হয় এসএসডি। ওকে, যে জেনারেলি পেনি কন্টেম্পোরানিয়াস আর সব সেডিমেন্টারি ডিফরমেশন স্ট্রাকচারকে সেমই ধরা হয়, কিন্তু একটা স্লাইড ডিফারেন্স আছে। ওকে, ডিফারেন্সটা আমি বলছি। একটা স্লাইড ডিফারেন্স যেটা হচ্ছে যে পেনি কন্টেম্পোরানিয়াস স্ট্রাকচারের আর একটা নাম হচ্ছে মেটা ডিপোজিশনাল স্ট্রাকচার। ওকে, মেটা ডিপোজিশনাল স্ট্রাকচার।
আর যেটা সিন সেডিমেন্টারি যে স্ট্রাকচারগুলো সেটাকে সিন ডিপোজিশনাল, সিন সেডিমেন্টারি, ডিফরমেশন স্ট্রাকচার এই সমস্ত বলা হয়। ওকে, তো এখানে যে ডিফারেন্স যেটা হচ্ছে যে সিন ডিপোজিশনাল স্ট্রাকচার মানে হচ্ছে যে ডিপোজিশন যেটা হতে গেল, এক মিনিট, তো সিন ডিপোজিশনাল যে স্ট্রাকচারগুলো সেগুলো হচ্ছে যখন এখানে যেটা লেখা আছে যে কন্ডিশন ডিউরিং ডিপোজিশন। ওকে, তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডিউরিং ডিপোজিশনের সময় যে ডিফরমেশন স্ট্রাকচারগুলো হয় সেগুলো হচ্ছে সিন ডিপোজিশনাল স্ট্রাকচার। আর পেনি কন্টেম্পোরানিয়াস আর মেটা সেডিমেন্টারি মেটা ডিপোজিশনাল যে স্ট্রাকচারগুলো সেগুলো হচ্ছে বোঝা গেল ফর্মড আফটার ডিপোজিশন বাট প্রায়র টু সিমেন্টেশন। ওকে, তো তার মানে যখন ডিপোজিশন হচ্ছে তখন যে স্ট্রাকচারগুলো ডিফরমেশন যে স্ট্রাকচারগুলো পাচ্ছি তখন সিন ডিপোজিশনাল বা সিন ডিফরমেশনাল। আর পেনি কন্টেম্পোরানিয়াস যেগুলো হচ্ছে সেগুলো ডিপোজিশন হয়ে গেছে, ডিপোজিশন হওয়ার পর কিন্তু লিথিফিকেশন হওয়ার আগে, সেই মাঝখানে যে স্ট্রাকচারগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে পেনি কন্টেম্পোরানিয়াস স্ট্রাকচার। আর এই দুটোই হচ্ছে সিন সেডিমেন্টারি ডিফরমেশন বা এসএসডি, সিন সেডিমেন্টারি ডিফরমেশন স্ট্রাকচারের পার্ট। এটাকে স্লাইড ডিফারেন্স। আর একটা এক্সাম্পল একটা ডিফারেন্স হচ্ছে সিন ডিপোজিশনাল স্ট্রাকচার মানে হচ্ছে ডিপোজিশনের সময় যেটা হচ্ছে, তো যখন আমার স্যান্ড মাড এই সমস্ত লেয়ারগুলো অল্টারনেট ভাবে ডিপোজিট হয়, স্যান্ড মাড অল্টারনেট ভাবে ডিপোজিট হয়, সেক্ষেত্রে আমরা জানি যে স্যান্ডের ডেন্সিটি কিন্তু মাডের থেকে বেশি। তো স্যান্ড মাড এরকম অল্টারনেট হলে স্যান্ড কিন্তু মাডের লেয়ারের মধ্যে দিয়ে ঢুকে যাবে, কারণ স্যান্ডের ওয়েট কিন্তু বেশি, স্যান্ডের ডেন্সিটি কিন্তু বেশি। তো সেই জন্য এই ডিপোজিশনের সময় যে ডিফরমেশনাল স্ট্রাকচারগুলো আমরা পাই সেটা হচ্ছে এইরকম একটা ডিফরমেশনাল স্ট্রাকচার। এইটা হচ্ছে মাড, এটাও মাড, এটাও স্যান্ড। তো স্যান্ডের লেয়ারটা কিন্তু মাডের মধ্যে ঢুকে যায়। ওকে, তো সেইগুলো হচ্ছে আমার সিন ডিপোজিশনাল স্ট্রাকচার। আর পেনি কন্টেম্পোরানিয়াস হচ্ছে ডিপোজিশন হয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে এরকম একটা ডিপোজিশন হয়ে গেছে কিন্তু এখনো লিথিফিকেশন হয়নি। তো লিথিফিকেশন হয়নি মানে সেই সেডিমেন্টের মধ্যে কিন্তু এখনো ওয়াটার আছে, সেই সেডিমেন্টের মধ্যে কিন্তু এখনো ওয়াটার আছে। ওকে, এরপরে ফার্দার এর উপরে কোনো একটা ওভারবার্ডেন প্রেসার পড়লো, ওভারবার্ডেন প্রেসার পড়লো। তো ওভারবার্ডেন প্রেসার পড়লে এই যে জলগুলো পোরাস স্পেসের মধ্যে যে জলগুলো আছে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো যখন যারা বেরিয়ে যাবে, যখন যাবে আগের যে ল্যামিনেশনগুলো ছিল সেই ল্যামিনেশনগুলো কিছু ডিফর্ম করবে, কারণ না হলে তারা বেরোতে পারবে না। তো সেই যে ফ্লুইড এসকেপ যে স্ট্রাকচারগুলো হয়, ফ্লুইড এসকেপ যে স্ট্রাকচারগুলো হয় সেইগুলো আমার হচ্ছে এই পেনি কন্টেম্পোরানিয়াসের মধ্যে। ওকে, সবার কাছে ক্লিয়ার হলো এই জায়গাটা, পেনি কন্টেম্পোরানিয়াস আর সিন ডিপোজিশনের ডিফারেন্সটা? হ্যাঁ দাদা। ওকে, গুড। তো তাহলে প্রথম স্লাইডটা হয়ে গেল। ওকে, আজকে এতটা পর্যন্তই রাখবো। হুম, ওকে, কিছু অঙ্ক টঙ্ক করা যাক। হাইড্রোজিওলজির অঙ্ক নিয়ে কারোর আইডিয়া আছে? ওই পোরোসিটি যে অঙ্কগুলো হয়। না দাদা। আচ্ছা, একেবারেই নেই। ওকে, আচ্ছা, আর তোদের জিও কেমিস্ট্রি কেমন কি পড়া হয়েছে রে, মানে কলেজ টলেজে? দাদা মোটামুটি হয়েছে যে জিনিসটা। ওকে, ওকে, কি জিও কেমিস্ট্রি কি কি পড়িস? এই ডি সমান ডি কি বলে, ডি স্টার প্লাস এন ইউটু দি পাওয়ার ল্যামডা টি মাইনাস ওয়ান এই ফর্মুলাটা করিয়েছে না, আইসোক্রনের যে ফর্মুলাটা?
আইসোক্রোনেটটা পড়িয়েছে, হ্যাঁ। ওকে। আর ইন্ডিভিজুয়াল সিস্টেমগুলো করেছে, মানে রুবিডিয়াম কনসেপ্ট হ্যানা ত্যানা? হ্যাঁ দাদা আমার করিয়েছিল। করেছিল ওগুলো। ওকে, ঠিক আছে। আর আইসোস্ট্যাসি তার কি অবস্থা? মানে ক্লাস কি দাদা সেমিস্টারে এখনো হয়েছে? দাদা এই সেমিস্টারে আছে, আর ফার্স্ট সেমে অল্প মতো ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, একটা অঙ্ক দিচ্ছি। নেটের জন্য কিন্তু একটা আলাদা এক্সট্রা খাতা করবি, হ্যাঁ? কারণ আমি স্লাইডে কিন্তু হ্যাপাজেটলি ভাবে লিখছি, পরে স্লাইড থেকে খুঁজে পাওয়া কিন্তু সমস্যা হবে। অ্যাজিউম, লেখা পড়ছে না কেন? অ্যাজিউম দ্যাট দ্য orbit of the earth is a circle. Circle of radius 150 into 10 to the power 6 kilometer. G মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে 6.7 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর হচ্ছে আর্থের আর্থস অরবিটাল ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি হচ্ছে 30 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। The calculated mass of the sun is dash into 10 to the power 30 kg আর 2 decimal। কর।
কত আসছে? এগুলি হচ্ছে জেনারেল জিওলজি সেই অঙ্কগুলো যার জন্য কিন্তু জিওলজি পড়তে লাগে না, ক্লাস 11-12 ফিজিক্স। কারোর হয়নি? ওকে, আমি বলে দিচ্ছি। তো এই জিনিসটা কিভাবে হয় যে দুখানে অ্যাট্রাকশন ফোর্সকে সমান করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে আমার আর্থ, সরি এটা আমার সান, এখানে আমার আর্থ। তো আর কি বলে, সানকে সেন্টার করে আর্থ ঘুরছে, তো আর্থের একটা সেন্ট্রিফুগাল ফোর্স থাকবে, সরি হ্যাঁ আর্থের একটা সেন্ট্রিফুগাল ফোর্স থাকবে, আর সান আর্থকে নিজের দিকে টানছে। ওকে, তো এই দুটো ফোর্সকে ইকুয়াল করতে হবে। তো সান আর্থকে যেটা দিয়ে টানছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, জি এম সান এম আর্থ বাই আর স্কোয়ার, এটা তাদের মধ্যে ডিস্টেন্স সেন্টার টু সেন্টার। আর এই ডিস্টেন্স কিন্তু সেন্টার টু সেন্টার। ওকে, আর আরেকটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স, এটা হচ্ছে আর্থের এম ভি, সরি এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এম ভি স্কোয়ার বাই আর। তো এখানে এমই কেটে গেল, আমাকে বার করতে হবে এম এস। তো এখান থেকে আমি এম এস পাবো ভি স্কোয়ার আর বাই জি। তো ভি স্কোয়ার আছে হতো 3×10⁻³ তো 3×10³ স্কোয়ার, আর হচ্ছে মিটারে আনতে হবে 150 × 10⁻৯ মিটার, আর জি হচ্ছে 6.7 × 10⁻−11। তো এইগুলো করে আসে হচ্ছে 2.01, ওই 2 ডেসিমেল পর্যন্ত, 2.01 10⁻30। তো অ্যান্সার হচ্ছে 2.01। ওকে, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে হ্যাঁ দাদা। ওকে, ঠিক আছে, আজকে আমি এখান পর্যন্তই রাখছি। আমার ক্লাস আবার পরের মঙ্গলবার হবে। হ্যাঁ ওটা আচ্ছা, ওই টাইমটা চেঞ্জ হলো 6:30 থেকে 8টা। ঠিক আছে, ওকে। বাই।